নমস্কার ফুটবল প্রেমী বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। বিশ্বকাপে কি শুধু ফলাফলই সব কিছু, নাকি কখনো কখনো একটা ড্র বা একটা হারও অনেক বড় গল্প বলে যায়? কারণ আজ আমরা আলোচনা করতে চলেছি দুটি সম্পূর্ণ ভিন্ন ম্যাচ নিয়ে। একদিকে নেদারল্যান্ডস বনাম জাপান, যেখানে প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল দুই দলই যেন বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছে, কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ম্যাচই রূপ নেয় রোমাঞ্চকর থ্রিলারে। আর অন্যদিকে জার্মানি বনাম কুরাসাও, যেখানে স্কোর লাইন বলছে 7-1, কিন্তু মাঠের গল্পটা শুধুই গোলের ব্যবধানের গল্প নয়, সেখানে আছে এক ছোট্ট দেশের অদম্য লড়াই, সাহস আর আত্মসম্মানের গল্প। ফুটবলের সৌন্দর্য এখানেই, কখনো বড় দল জিতে যায়, কখনো ছোট দল মানুষের মন জিতে নেয়, কখনো আবার একটি দল দুইবার পিছিয়ে পড়েও হার মানতে রাজি হয় না। আজকের ভিডিওতে আমরা শুধু ম্যাচ রিপোর্ট করব না, আমরা খুঁজে দেখব এই ম্যাচগুলোর ভেতরে লুকিয়ে থাকা আসল গল্প। জাপান কিভাবে আবারও দেখিয়ে দিল যে তারা বিশ্ব ফুটবলের অন্যতম কঠিন প্রতিপক্ষ, আর কুরাসাও কিভাবে 1,56,000 মানুষের স্বপ্ন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে মাথা উঁচু রাখলো। সব কিছু নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্প শুধু ফুটবলের নয়, এটি মানসিকতা, চরিত্র এবং লড়াইয়ের গল্প। চলুন শুরু করি নেদারল্যান্ডস বনাম জাপান ম্যাচ দিয়ে। ম্যাচের প্রথমার্ধ দেখে অনেক দর্শক হয়তো ভাবছিলেন এটা কি সত্যি বিশ্বকাপের ম্যাচ, কারণ মাঠে সেই তীব্রতা, সেই আগ্রাসন বা উইন অর ডাই মানসিকতা দেখা যাচ্ছিল না। ম্যাচের মাত্র 3 মিনিটে ড্যানিয়েল মালেন একটি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। যদি সেই বল জালে জড়াতো তাহলে ম্যাচের চিত্র হয়তো অন্যরকম হতে পারত, কিন্তু বল উড়ে যায় বারের ওপর দিয়ে। এরপর শুরু হয় ধীর গতির ফুটবল। নেদারল্যান্ডস বলের দখল রাখছিল, নিজেদের মধ্যে পাস খেলছিল, কিন্তু আক্রমণে ধার ছিল না। জাপানও আশ্চর্যজনকভাবে নিষ্প্রভ। এই সেই জাপান যারা সাম্প্রতিক বছরগুলোতে জার্মানি, ব্রাজিল এবং ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে, অথচ প্রথমার্ধে তাদের দেখে মনে হচ্ছিল যেন ম্যাচের প্রতি কোনো আগ্রহই নেই তাদের। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, জাপানের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যেমন তাকুমি মিনামিনো এবং কাওরো মিতামা চোটের কারণে খেলতে পারেননি, ফলে আক্রমণ ভাগে সৃজনশীলতার অভাব ছিল। কিন্তু তারপরও সমর্থকদের হতাশ হওয়ার কারণ ছিল, কারণ জাপানের পরিচয় হলো নিরন্তর প্রেসিং এবং দ্রুতগতির আক্রমণ। প্রথম 45 মিনিটে সেই পরিচয় কোনো ছাপই দেখা যায়নি বন্ধুরা, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন সম্পূর্ণ অন্য দুই দল মাঠে নামে। 52 মিনিটে নেদারল্যান্ডস এগিয়ে যায়। ডান দিক থেকে আসা একটি ক্রসে জাপানের রক্ষণভাগের ভয়ঙ্কর ভুল ধরা পড়ে। ভার্জিল ভ্যান ডাইককে কার্যত কেউ মার্কই করেনি। এত বড় ডিফেন্ডারকে বক্সে ফাঁকা ছেড়ে দিলে কি হয় সেটাই দেখা যায়। সহজ হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডাচ অধিনায়ক। গোল খাওয়ার পর অনেক দল ভেঙে পড়ে, কিন্তু এখানে জাপানের চরিত্র ফুটে ওঠে বন্ধুরা। মাত্র 7 মিনিট পর তাকেফুসা কুবো অসাধারণ একটি মুভ তৈরি করেন। তার পাস থেকে কিতো নাকামুরার শট জালে জড়িয়ে যায়। অফসাইড নিয়ে কিছু বিতর্ক থাকলেও রেফারি গোলের স্বীকৃতি দেন। ম্যাচ আবার সমতায় ফিরে আসে। এই গোলটা শুধু স্কোর লাইন বদলায়নি, ম্যাচের গতি ও আবহাওয়া বদলে দিয়েছিল। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। কয়েক মিনিট পর ক্রিস্টিয়ানো সামারভিল এমন একটি গোল করলেন যা অনেকের কাছে আর্জেন রবিনের স্মৃতি ফিরিয়ে দিল। বাঁ দিক থেকে ভেতরে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল। গোলকিপার জিওন সুজুকির কিছুই করার ছিল না। তখন মনে হচ্ছিল নেদারল্যান্ডস 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, কিন্তু জাপানকে কখনো শেষ বাঁশি বাজার আগে হারানো যায় না। ম্যাচের শেষ 2 মিনিট কোকি ওগাওর শট দাইচি কামাদার গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ভাগ্যের সাহায্য ছিল, কিন্তু সেই ভাগ্য অর্জন করতে হয়। শেষ পর্যন্ত 2-2 ড্র। ফলাফল যাই হোক, জাপান আবারও দেখিয়ে দিল কেন তারা বিশ্ব ফুটবলের অন্যতম কঠিন দল বন্ধুরা। এবার আসা যাক জার্মানি বনাম কুরাসাও ম্যাচে। স্কোর লাইন 7-1। দেখলে মনে হবে একতরফা ম্যাচ, কিন্তু এই ম্যাচের গল্পটা শুধু 7 গোলের নয়,
এটি একটা ছোট্ট দেশের স্বপ্নের গল্প। কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র 1,56,000। পৃথিবীর অনেক শহরের একটি মহল্লার জনসংখ্যাও এর চেয়ে বেশি। সেই দেশ বিশ্বকাপে খেলছে, এটাই বিশাল অর্জন বন্ধুরা। ম্যাচের শুরুতে জার্মানি তাদের স্বভাবসিদ্ধ ফুটবল খেলতে থাকে। 6 মিনিটে ফেলিক্স বেচা গোল করে দলকে এগিয়ে দেন। সবাই ভাবছিল এবার হয়তো গোল বন্যা শুরু হবে, কিন্তু 21 মিনিটে ঘটে ইতিহাস। লিভানো কবেনিয়ানসা কুরাসাওয়ের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন। শুধু গোল নয়, সেটি ছিল দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকের ফল। এই গোলটাই যেন জার্মানিকে রাগিয়ে দেয়। তারপর শুরু হয় তাদের দাপট। বলের দখল, আক্রমণ, শট সব কিছুতেই তারা আধিপত্য বিস্তার করে। 7 গোলের মধ্যে 6 আলাদা খেলোয়াড়ের নাম স্কোর শিটে ওঠে। এটি প্রমাণ করে জার্মানি শুধু ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নয়, দলগত শক্তির ওপর নির্ভর করছে। তবে আমার কাছে এই ম্যাচের সবচেয়ে বড় গল্প জার্মানির 7 গোল নয়, কুরাসাওয়ের মানসিকতা। সাধারণত ছোট দলগুলো বড় দলের বিরুদ্ধে খেলতে নামলে শুধু রক্ষণ সামলাতে ব্যস্ত থাকে, কিন্তু কুরাসাও তা করেনি। তারা সুযোগ পেলে আক্রমণে উঠেছে, পাস খেলেছে, নিজেদের ফুটবল খেলতে চেয়েছে। হ্যাঁ, দক্ষতার পার্থক্য ছিল বিশাল, অভিজ্ঞতার ফারাকও স্পষ্ট ছিল, কিন্তু তারা আত্মসমর্পণ করেনি বন্ধুরা। এটাই ফুটবলের সবচেয়ে সুন্দর দিক। সবসময় ট্রফি জেতায় সাফল্য নয়, কখনো কখনো নিজের সীমাবদ্ধতার মধ্যেও সাহস দেখানো, নিজের পরিচয় ধরে রাখা এবং লড়াই চালিয়ে যাওয়াই সবচেয়ে বড় জয় বন্ধুরা। জার্মানির জন্য অবশ্য এই ম্যাচ আত্মবিশ্বাস বাড়াবে। সামনে তাদের আইভরি কোস্ট এবং ইকুয়েডরের মতো প্রতিপক্ষ রয়েছে। কাগজে কলমে জার্মানি গ্রুপ সিটসে থাকারই কথা, কিন্তু যদি তারা ব্রাজিলের 5টি বিশ্বকাপ জয়ের রেকর্ড ছুঁতে চায়, তাহলে আরও উন্নতি করতে হবে তাদের। কারণ কুরাসাওয়ের বিরুদ্ধে 7 গোল করা আর নকআউট পর্বে বিশ্ব সেরাদের হারানো এক জিনিস নয়। সবশেষে বলা যায়, এই 2 ম্যাচ আমাদের 2টি ভিন্ন শিক্ষা দিয়েছে। জাপান শিখিয়েছে কখনো হাল ছাড়তে নেই, আর কুরাসাও শিখিয়েছে আপনি যতই ছোট হন না কেন, সাহস থাকলে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চেও মাথা উঁচু করে দাঁড়ানো যায়। বিশ্বকাপের আসল সৌন্দর্য এখানেই। এখানে শুধু চ্যাম্পিয়ন তৈরি হয় না, তৈরি হয় গল্প, আবেগ এবং অনুপ্রেরণা। তো বন্ধুরা, আপনাদের মতে কোন পারফরমেন্স আপনাদের বেশি মুগ্ধ করেছে? জাপানের দুর্দান্ত কামব্যাক নাকি কুরাসাওয়ের অদম্য লড়াই? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং ফুটবলের এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। কারণ এখানে আমি ফিফা বিশ্বকাপের সমস্ত রকম আপডেট নিয়ে আসবো। তাই চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।